হোসাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান 2026 যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা সমাধান করছিলাম, আজকে তার চতুর্থ ভিডিও। আজকে আমরা এখানে সেট নাম্বার 11 থেকে 15 পর্যন্ত আলোচনা করব। যেসব প্রশ্নের উত্তরগুলি এর আগে সেটে আলোচনা করেছি সেগুলো বাদে যেগুলি আলোচনা করা হয়নি সেই উত্তরগুলি আমি কেবল বলবো। ঠিক আছে, সেট নম্বর 11-র প্রশ্নগুলি দেখো। শব্দ বিভক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি নাম শব্দের শেষে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন ফুলের ঝুড়ি, ফুলের ফুল যুক্ত এর, অর্থাৎ এর বিভক্তি যোগ হয়ে হয়েছে ফুলের। করণ কারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। যেমন কোদালে মাটি কাটি, কর্তা কিসের সাহায্যে মাটি কাটে? কোদালের সাহায্যে, তাহলে কোদাল এখানে করণ কারক। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। রাত দিন, পাপ পুণ্য, সাদা কালো প্রভৃতি। অন্ধকারে কিছুই দেখা যায় না, ব্যাস বাক্য সহ সমাস কি হবে? অন্ধকারের যদি ব্যাস বাক্য আমরা করি তাহলে অন্ধ করে যে, এটি একটি উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য বলতে কি বোঝো? এই ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য একই জিনিস। তাই যদি প্রশ্ন আসে বিগ্রহ বাক্য বলতে কি বোঝো বা সমাস বাক্য বলতে কি বোঝো, তাহলে একই উত্তর হবে। সমাসবদ্ধ পদটি বিশ্লেষণ করে সমাসের অর্থ প্রকাশের জন্য আমরা যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করি তাকে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। তাহলে এই যে সিংহাসনটাকে বোঝানোর জন্য সিংহ চিহ্নিত আসন, যে তিনটি শব্দ, এই তিনটেকে একসঙ্গে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যৌগিক ও জটিল বাক্যের পার্থক্য। যৌগিক বাক্যে সবকটি স্বাধীন সরল বাক্য থাকে, কিন্তু জটিল বাক্যে একটি স্বাধীন সরল বাক্য থাকে এবং অন্য বাক্যটি বা বাক্যগুলি অপ্রধান বা আশ্রিত বাক্য। রবীন্দ্রনাথকে সকলেই চেনে, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। এটি যদি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করি তাহলে রবীন্দ্রনাথকে কে না চেনে? বা রবীন্দ্রনাথকে কি সকলেই চেনে না? বাংলার মুখ আমার দেখা হয়েছে, এটি কোন বাচ্চা আছে? এটি একটি কর্মবাচ্য, কিন্তু কর্মবাচ্য থেকে কি চাওয়া হয়েছে? এটি কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে। কর্তৃবাচ্যে যদি রূপান্তর করি তাহলে কী হবে? বাংলার মুখ আমি দেখিয়াছি। এই বাক্যটাকে যদি আমরা ভাববাচ্যে পরিবর্তন করি তাহলে কী হবে? বাংলার মুখ দেখা হয়েছে। বাক্য কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলি পদ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ এবং সঙ্গত অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। তৎপুরুষ শব্দের সাধারণ অর্থ কী? সাধারণ অর্থ তার পুরুষ বা পরম পুরুষ। বাচ্য কয় প্রকার ও কি কি? বাচ্য 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কর্তৃবাচ্যে আছে, কিন্তু কি বলা হয়েছে? যে ভাববাচ্যে পরিণত করতে বলা হয়েছে। ভাববাচ্যে যদি পরিণত করা হয় তাহলে কি হবে? তোদের জয়ধ্বনি করা হোক বা তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক। ধাতু বিভক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। ধাতু বা ক্রিয়া বিভক্তি বলতে বোঝায় যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা ক্রিয়ার শেষে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বা ক্রিয়া বিভক্তি বলে। যেমন ওরা কাজ করে, করে করযুক্ত এ। সমাস কয় প্রকার ও কি কি? সমাস হচ্ছে 6 প্রকার: দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে। যেমন নগরীর সমীপে সমান উপনগরী। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, সাপোর্ট করো, তবে ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। দেখো এর পরের সেট নাম্বার 13 কি বলা হচ্ছে? যে অধিকরণ কারকে বিপসা কাকে বলে, উদাহরণ দাও। একই পদের দুবার ব্যবহারের দ্বারা অধিকরণ কারক সম্পূর্ণ হলে তাকে আমরা অধিকরণ কারকে বিপসা বলি।
যেমন ঘরে ঘরে কান্নার রোল। এখানে কি বলা হচ্ছে যে কোথায় কোথায় ঘরে ঘরে কান্নার, অর্থাৎ দুবার বলা হচ্ছে একই জিনিস, তাই এটি একটি অধিকরণ বিবসার উদাহরণ। একটি বাক্য লিখে সমধাতুজ কর্মের প্রয়োগ দেখাও। যেমন প্রলয় নাচন নাচলে হে নটরাজ। এখানে দেখো নাচন হচ্ছে কর্ম আর নাচলে হচ্ছে ক্রিয়া। এই কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন, তাই এটি একটি সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মের সংজ্ঞাটা কেমন, যে বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। সমাসবদ্ধ বা সমস্ত পদ বলতে কি বোঝো? একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমাসবদ্ধ বা সমস্ত পদ বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, এই তিনটে মিলে কি হয়েছে? সিংহাসন হয়েছে। তুষার শীতল, ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? তুষারের ন্যায় শীতল, অর্থাৎ এটি একটি উপমান কর্মধারয় সমাস। আপনি আসুন, এটি ভাববাচ্যে পরিবর্তন করো। ভাববাচ্যে পরিবর্তন করলে হবে আপনার আশা হোক। দেখো আজকে শেষ সেট, অর্থাৎ 15 নম্বর সেট আজকে আমরা এখানেই শেষ করব। সেট নাম্বার 15 প্রথম প্রশ্ন দেখে নাও। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ বা পরসর্গ একই জিনিস। যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরসর্গ বলে। যেমন কোথা থেকে এলে, এখানে থেকে হচ্ছে অনুসর্গ। আমি তোমার দোষ দেব না, কারক বিভক্তি নির্ণয় করো। তোমার হচ্ছে সম্বন্ধ পদের র বা ষষ্ঠী বিভক্তি। তারপর কি বলেছে? মীনাক্ষীর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মিনের অক্ষীর মতো অক্ষী যে নারীর, অর্থাৎ এটি একটি মধ্যপদলোভী বহুব্রীহি সমাস। পা থেকে মাথা পর্যন্ত সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পা থেকে মাথা পর্যন্ত সমান আপাদ মস্তক, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। বাক্যের কয়টি অংশ কি কি? বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। পরিভাষা রচনা করা একজনের কাজ নয়, এটি কোন শ্রেণীর বাক্য? এটি একটি বিবৃতিমূলক বাক্য। মন দিয়ে পড়াশোনা করলে ভালো ফল হবে, যৌগিক বাক্যে রূপান্তর করো। যদি মন দিয়ে পড়াশোনা করো তবে ভালো ফল হবে। সবসময় ইতিবাচক চিন্তা করো, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি একটি আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। আজকে তবে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।